নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি ডাক্তার বলছেন। ডাক্তার বলছেন আজকের আমাদের যে আলোচনা তা কিন্তু ডায়াবেটিস সংক্রান্ত। ডায়াবেটিসের ক্ষেত্রে নিউট্রিশন কতটা জরুরি, একেবারে সেই বিষয় নিয়েই কিন্তু আমরা আজকের এই ডাক্তার বলছেন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আলোচনা করব। এবং আমরা দেখে থাকি বর্তমানে শুধুমাত্র প্রবীণদের মধ্যেই কিন্তু আর এই ডায়াবেটিস সীমাবদ্ধ নয়, তার পাশাপাশি তরুণ তরুণীরাও কিন্তু এতে আক্রান্ত হচ্ছেন। এবং একই সঙ্গে মেডিসিন নিলেও আমরা দেখে থাকি 10 জনের মধ্যে 7 জনের ক্ষেত্রেই ডায়াবেটিস কিন্তু অনিয়ন্ত্রিত। কি কারণে তা হয় এবং কিভাবে তা নিয়ন্ত্রণে রাখা যায়, সে সমস্ত পদ্ধতি নিয়ে আমরা আজ আলোচনা করব। ডাক্তার বলছেন আমাদের সঙ্গে রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন ডক্টর সুব্রত চক্রবর্তী, MBBS MD ইন্টারনাল মেডিসিন, DM Endocrinology, member of American College of Endocrinologists, MSc গোল্ড মেডেলিস্ট। আমার বাদিকে রয়েছেন ডক্টর সৌমিক চ্যাটার্জি, স্বাগত, MBBS গোল্ড মেডেলিস্ট, FRSM মেড, FCCS USA, MS in এন্ড্রোক্রিনোলজি, ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিজম, গ্রেস। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের এই ডাক্তার বলছেন অনুষ্ঠানে। ডক্টর চক্রবর্তী, আপনার কাছে প্রথম প্রশ্ন জানতে চাইবো। আমরা দেখে থাকি বর্তমানে কিন্তু এই যে ডায়াবেটিস, এই রোগটি উত্তরোত্তর বেড়ে চলছে এবং তার পাশাপাশি কিন্তু একাধিক পরিবর্তনও ঘটছে। কি কারণে এই পরিবর্তন, আপনার কি মূল্যায়ন জানবো? প্রথমেই আসা যাক পরিবর্তনের ক্ষেত্রে। যদি আমরা 15 থেকে 20 বছর পিছনের দিকে তাকাই, দেখা যাবে মূলত প্রবীণরাই এই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। দ্য অ্যাভারেজ এজ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ছিল 50 থেকে 60, কিন্তু রিসেন্টকালে আমরা কি দেখতে পাচ্ছি এবং একটি উদ্বেগজনক ট্রেন্ড, তরুণ তরুণীরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। আর্লি 40s, আর্লি 30s-এ তরুণ তরুণীরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন এবং মোস্ট ইকোনমিক্যালি প্রোডাক্টিভ এজ গ্রুপ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। অ্যাপার্ট ফ্রম আমাদের জেনেটিক ভালনারেবিলিটি ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তন, অতিরিক্ত স্ক্রিন টাইম, আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি টাইম ক্রম হ্রাস পাওয়া, এগুলো প্রবাবলি সাম অফ দ্য রিজন কেন আমরা ডায়াবেটিসে বেশি আক্রান্ত হচ্ছি, বেশি অ্যালার্মিং ওয়েতে আক্রান্ত হচ্ছি। একেবারেই আমি আসবো ডক্টর চ্যাটার্জি আপনার কাছে। আমি যেমনটা একেবারে আমাদের ইন্ট্রোডাকশনই যেমনটা বলছিলাম যে শুধুমাত্র যে প্রবীণদের মধ্যেই এই রোগটি সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়, আমরা দেখে থাকি বর্তমানে তরুণ তরুণীরাও কিন্তু এতে আক্রান্ত হচ্ছেন। সেটা কেন, আপনি কি বলছেন? একটা কথা আমাদের জানতে হবে যে ডায়াবেটিস কিন্তু এখন আর জোরে জোরে করা নাড়ায় না। ডায়াবেটিস সাইলেন্টলি উইসপার করে লাইফস্টাইলে আর প্রজেক্ট করে, স্ক্রিম করে কমপ্লিকেশন নিয়ে। এখন শৈশব আগের মতো নেই, শৈশব পাল্টে গেছে। এখনকার বাচ্চারা, এখনকার কিডস, ইয়াং জেনারেশন যারা, তাদের স্ক্রিন টাইম বাড়ছে, স্ট্রেস বাড়ছে, আল্ট্রা প্রসেসড ফুড ইনটেক বাড়ছে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমছে। সেই জন্য যত বেশি সুগার বডিতে বাড়ছে, তত বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, তত বেশি ওবিসিটি আসছে। আর যেখানে ওবিসিটি আসছে সেখানে ডায়াবেটিস ক্রমাগত আরও তরুণ হয়ে যাচ্ছে। সো আই কিপ সেইং দিস লাইন কি ডায়াবেটিস ইজ গেটিং ইয়াঙ্গার। বেশ, বোঝাই যাচ্ছে অর্থাৎ যে লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের জন্য। ডক্টর চক্রবর্তী, আপনার কাছে আসবো। এই যে আমরা শুনলাম ডক্টর চ্যাটার্জির কাছে যে লাইফস্টাইল বা জীবনযাত্রা এবং ফুড হ্যাবিট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিভাবে এটাকে মেনটেন করা যায়, একটা সুষম ডায়েট কিভাবে করা যায়? সুষম ডায়েটের কথা হচ্ছে মাথায় রাখতে হবে যে প্রথমে আমাদের গলদটা কোথায়। তো গলদের কথা যদি আমরা প্রথমে দেখতে চাই, তাহলে একটা কথা বারবার উঠে আসছে, সেটা হচ্ছে মিসম্যাচ বা ইমব্যালেন্স, কার্ব এক্সেস এবং প্রোটিন এবং ফাইবারের ডেফিসিট। কি দেখা যাচ্ছে আমরা আমজনতা যা আমরা পাতে নিই সেগুলো শর্করা হেভি। পলিশ রাইস বলুন, আমাদের ভাজাভুজি বলুন, প্রসেসড ফুড আইটেমস, এগুলো খুব তাড়াতাড়ি রক্তে শর্করার মাত্রা ত্বরান্বিত করে, অর্থাৎ যেটা আমরা বলি গ্লাইসেমিক স্পাইকস। কিন্তু প্রোটিন এবং ফাইবার এই দুটি খাদ্য উপাদান যেগুলো এই গ্লাইসেমিক স্পাইকসটা আটকাতে সাহায্য করে, এই প্রোটিন এবং ফাইবার ইনটেকটা আমরা ক্রমশ কমিয়ে ফেলছি। সো ইন দ্য লং রান এই প্রোটিন অ্যান্ড ফাইবারের ডেফিসিট এবং কার্ব এক্সেস আমাদের ওজন বৃদ্ধি করে, আমাদের খুব তাড়াতাড়ি ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের মতো মারণঘাতী রোগীর পরিণত হতে সাহায্য করে। একেবারে। কিন্তু ডক্টর চক্রবর্তী, আমরা দেখে থাকি যে যেমনটা একেবারে আপনারা বলছিলেন প্রথম থেকেই যে বর্তমানের যে আমাদের লাইফ ম্যানেজমেন্ট হোক বা একটা স্ট্রেসের একটা সমস্যাও কিন্তু থাকে আমাদের মধ্যে, সেখানে গিয়ে এই ফুড হ্যাবিটগুলোকে কি সত্যি মেনে চলা যায়?
ফুড হ্যাবিট মেনে চলার এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে যে আমরা কতটা কমপ্লায়েন্ট হতে চাইছি আমার ডাক্তারের পরামর্শ মতো, এবং মাথায় রাখতে হবে যে ডাক্তারবাবু যতই আমাদেরকে বলে দিন যে আমাদের এই খাবার বারণ করুন, এই খাবার কম খাওয়া, এই খাবার বেশি খাওয়া, আমরা যদি এটা দীর্ঘমেয়াদী টাইমে যদি এটা ফলো না করি, প্রবাবলি আমরা ডায়াবেটিস আটকাতে পারবো না। এবং এটা 1 বা 2 দিনের ব্যাপার নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। বিকজ ডায়াবেটিস একবার যদি শরীরে থাবা মেরেছে, তাহলে ধরে রাখতে হবে রেস্ট অফ দ্য লাইফ আপনাকে এই রোগটি কন্ট্রোলে রাখা সম্ভব, এটি সম্পূর্ণ কিওর পসিবল নয়। সুতরাং ডায়েটারি মডিউলেশন যেটা আপনার ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দেবেন, সেটি অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এবং তা না হলে 10 থেকে 20 বছরের মধ্যে বিভিন্ন রকম প্রাণঘাতী কমপ্লিকেশন আসতে বাধ্য। একেবারে, অর্থাৎ আপনি বলছেন যে এটা কিন্তু একটা লং প্রসেস, এবং একবার যদি ডায়াবেটিসে কেউ আক্রান্ত হন তাহলে কিন্তু তাকে সেটা নিয়ন্ত্রিত রাখতেই হবে। ডক্টর চ্যাটার্জি, আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো। আমরা শুনলাম ডক্টর চক্রবর্তীর কাছে যে এই স্থূলতা বা ওবেসিটি কিন্তু ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত, কিভাবে তা? একটা ছোটবেলায় আমরা একটা টেলিকম সংস্থা অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম, আপনারা যদি মনে করেন যে ওখানে একটা পার্টিকুলার ডগ ব্রিড দেখাতো যেটাকে পাগ বলে থাকি আমরা, তো যেখানে ওনার যেতেন সেখানেই পাগটা ফলো করতো। ঠিক সেরকমই আমাদের কনসেপ্টটা কিন্তু এখানেও ডায়াবেটিস আর ওবিসিটি নিয়ে, যেখানে যেখানে ওবিসিটি যায় সেখানে সেখানে ডায়াবেটিস ফলো করে। তো ডায়াবেটিস আর ওবিসিটি টুইনস এর মতো, যখনই বডিতে ওজন বাড়ছে তখনই আমাদের সেই ওজন, সেই ফ্যাটটা স্টোর হচ্ছে বেসিক্যালি অ্যাবডোমেনে, সামনে অ্যাবডোমেনে। এবার সেই অ্যাবডোমেনের স্টোরটা কিন্তু স্টোর এনার্জি নয়, এটা কিন্তু একটা হরমোনালি অ্যাক্টিভ টিস্যু। আপনার যেটা মেদ আপনি পেটে দেখছেন, এটা কিন্তু হরমোনালি অ্যাক্টিভ টিস্যু। এ কিন্তু ইনফ্লেমেটরি কেমিক্যালস তৈরি করে। সেই কেমিক্যালসগুলো কিন্তু ইনসুলিন, যেটা ডায়াবেটিস বডিতে ডায়াবেটিস করার যেটা মেন কালপ্রিট, সেই ইনসুলিন হরমোনকে ফাংশনটা কিন্তু অল্টার করে দেয় এই ইনফ্লেমেটরি কেমিক্যালসগুলো। সেই জন্য যত আমাদের ওবিসিটি বা যত আমাদের স্থূলতার প্রিভ্যালেন্স যত বাড়ছে, তত আমাদের ডায়াবেটিসের প্রবণতা, ডায়াবেটিস প্রিভ্যালেন্স আরো বাড়ছে, কারণ এটা হ্যান্ড ইন হ্যান্ড চলছে। আচ্ছা ডক্টর চ্যাটার্জি, তাহলে কি যদি এই ওবেসিটি যদি না হয় বা যদি ওয়েটটা নিয়ন্ত্রণে থাকে, তাহলে কি ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে? না, ডায়াবেটিস একটা মেটাবলিক সিনড্রোমের কম্পোনেন্টের মধ্যে পড়ে। এখানে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে ডায়াবেটিস করানোর জন্য। শুধু আমি ওবিজ নই সেখানে ডায়াবেটিস হবে না এরকম কিছু না। আমাদের একটা এনটিটি আছে কার্লস ক্রাইটেরিয়া বলে, যেখানে মেটাবলিক্যালি হেলদি বাট ওবিজ, এটাও একটা ক্রাইটেরিয়া আছে। বা যেখানে আমাদের মেটাবলিক্যালি আনহেলদি ওবিজ নয় এরকমও ক্রাইটেরিয়া আছে, সেখানে আমরা ডায়াবেটিস দেখি। ওবিসিটি ডিফাইনিং ফ্যাক্টর না, বাট ওবিসিটি একটা যথেষ্ট একটা প্রমোটিং ফ্যাক্টর ফর ডায়াবেটিস বলি আমরা এভাবে। আচ্ছা ডক্টর চক্রবর্তী, আপনার কাছে আসবো। এই যে আপনি বলছিলেন যে একটা লাইফস্টাইলে পরিবর্তনটা কিন্তু খুব বেশিভাবে গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে যদি দৈনন্দিন জীবনযাত্রা যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে কি ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে? ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে কি না, যেটা ডক্টর চ্যাটার্জি বললেন, অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। সেখানে অবশ্যই ডায়েট এবং লাইফস্টাইল পরিবর্তন একটা প্রধান অঙ্গ, এবং আমরা যেটা বলে থাকি ক্রিটিক্যাল পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট। কেন সেটা আমরা বলে থাকি? ধরে নেওয়া যাক একজন পেশেন্ট খুব ভালো ভালো ওষুধ তার ডাক্তারবাবু তাকে দিয়েছেন, কিন্তু সেই পেশেন্ট ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ডায়েট এবং লাইফস্টাইলে মেনে চলছেন না, তাহলে কিন্তু তার ডায়াবেটিস কন্ট্রোল রাখা খুব শক্ত। অন্যদিকে একজন রোগী যে ভালো ওষুধও খাচ্ছেন এবং তার সঙ্গে যা ডায়েটের পরিবর্তন উনি বলেছেন, যা দৈনন্দিন জীবনে গ্রিন লিফি ভেজিটেবলস, ফাইন গ্রেনসগুলো অ্যাভয়েড করে এবং নাট সিডস এই ধরনের জিনিস বেশি করে খেয়ে, প্রোটিন ইনটেকটা বাড়িয়ে, শর্করার মাত্রাটা কমিয়ে এই ধরনের ডায়েট যদি ফলো করেন এবং দৈনন্দিন জীবনে অ্যাটলিস্ট আধ ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা হাঁটা চলা যদি ইনকর্পোরেট করে নিতে পারেন, দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে আমরা ওষুধ বন্ধ না করে দিতে পারলেও ওষুধের ফ্রিকোয়েন্সি, ওষুধের ডোজেজ আমরা কমিয়ে ফেলতে পারি। যে পেশেন্ট ইনসুলিন পাচ্ছেন, হয়তো তার ইনসুলিন বন্ধ করে দেওয়া পসিবল হয়ে যেতে পারে। এবং লং রানে দ্য চান্সেস অফ ডেভেলপমেন্ট অফ কমপ্লিকেশনস, যেটা ডায়াবেটিসের একটা মূল কারণ পেশেন্টদের মরবিডিটি আর মর্টালিটির জন্য, সেটা বহুলাংশে আমরা কমিয়ে ফেলতে পারি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু ডায়েটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি অবশ্যই লাইফস্টাইলটা, একটা নিয়ন্ত্রিত লাইফস্টাইল মেনটেন করাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আসবো ডক্টর চ্যাটার্জি আপনার কাছে। আমরা দেখে থাকি যে অনেক সময় কিন্তু বলা হয় যে এই ডায়াবেটিসের ক্ষেত্রে একাধিক কিছু পিলার্স রয়েছে, সেই পিলার্সগুলো সম্পর্কে যদি একটু বলেন, এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা সেগুলো মেনটেনই বা কিভাবে করবেন?
আমরা বেসিক্যালি যখনই ডায়াবেটিসের পেশেন্ট দেখি তখনই আমরা 4টে পিলার বেসিক্যালি পেশেন্টদের বোঝানোর চেষ্টা করি। একটা হচ্ছে আপনার ডায়েট, একটা হচ্ছে আপনার এক্সারসাইজ, একটা হচ্ছে ড্রাগস, একটা হচ্ছে মনিটরিং, DEDM। এই DEDM পলিসির মধ্যে 4টে স্তম্ভ বা 4টে পিলার্স পড়ছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট। আপনি যে কোনো গাইডলাইন আজকে থেকে তুলে দেখুন, আমেরিকান গাইডলাইন, ইউরোপিয়ান গাইডলাইন, যে গাইডলাইন, সবাই কিন্তু ফার্স্টেই বলে যে যখন আপনার পেশেন্টের ডায়াবেটিস প্রথমবার ধরা পড়েছে তখন আপনি লাইফস্টাইল মডিফিকেশন আর ডায়েটটা আগে এমফাসাইজ করুন। বা আপনি যখন একটা ক্রিটিক্যাল ডায়াবেটিসও দেখছেন তখনও কিন্তু আপনাকে প্রথমে ডায়েট আর এক্সারসাইজটাই দিতে হবে। এক্সারসাইজ মানে কিন্তু হাঁটা নয়, আমি এই কথাটা বারবার আমার ওপিডিতে বলি যে এক্সারসাইজ মানে কিন্তু হাঁটা নয়, এক্সারসাইজ মানে কিন্তু আপনাকে ব্রিস্ক অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে, আপনাকে একটা প্রপার ডায়েট ফলো করতে হবে, একটা পুষ্টিবিদের সাথে কনসাল্ট করে আপনাকে ডায়েট বানাতে হবে, আপনাকে নিয়মিত আপনার মেডিসিনস যেগুলো ডাক্তারবাবু দিয়েছেন সেই মেডিসিনসটা ফলো করতে হবে, আর এটা মনিটর করতে হবে। এই নয় যে আমি একবার দেখালাম তারপর আমি আবার 1 বছর পর গিয়ে সুগার রিপোর্ট নিলাম, আমার তো কোনো কমপ্লেন্স হচ্ছে না, এটা নয়। এই 4টে স্তম্ভকে আপনি যদি বেঁধে ফেলতে পারেন তবেই আপনার শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে। এবং সবচেয়ে বড় কথা, ডায়াবেটিস দ্বারা যে কমপ্লিকেশন, যেগুলো চক্রবর্তীদা বলেন যে কমপ্লিকেশন যেগুলো ছিল, সেই কমপ্লিকেশনসগুলো ম্যানেজ করতে খুব ভালো হবে। কিন্তু ডক্টর চ্যাটার্জি, আপনার তো পেশেন্টসদের মধ্যে এই যে এই 4টে জিনিস, অর্থাৎ এই যে 4টে পিলার্সের কথা আপনি বলছেন, সেগুলো কি তারা মেনটেন করতে পারেন সব সময়? না, সেই জন্যই তো আমরা পেশেন্টদের কমপ্লায়েন্ট আর নন কমপ্লায়েন্টের ঘাড়ে ফেলি, যে আমরা ক্যাটাগরাইজেশন করি যে কমপ্লায়েন্স কোনটা, নন কমপ্লায়েন্স কোনটা। সেই জন্য আমরা বলি যখনই পেশেন্ট নন কমপ্লায়েন্ট হয়ে যায় তখন এটা ওনাকে বোঝানো উচিত, এই কাউন্সিলিং করা উচিত, নিউট্রিশনাল কাউন্সিলিং বলি আমরা, ডায়েটারি কাউন্সিলিং বলি আমরা, সাইকোজেনিক কাউন্সিলিং বলি আমরা, যাতে ওরা এই 4টে স্তম্ভকে বিঁধতে পারে। দেখুন, পেশেন্ট সবসময় চাইবে, পেশেন্ট হচ্ছে না আমার মতো স্টুডেন্টের মতো যারা লাস্ট বেঞ্চে বসতে ভালোবাসে, সবসময় চাইবে কি করে শর্টকাটে ইলপ করে যাওয়া যায়। তো সেই শর্টকাটে ইলপ করাটা যাতে না হয় সেই জন্য এই কাউন্সিলিং বা রেগুলার মনিটরিংটা খুব দরকার। আপনি 3 মাসে পেশেন্টকে ফলো আপ করছেন, তাহলে আপনি দেখতে পাবেন যে 3 মাসে পেশেন্টের ট্র্যাকটা করাটা ইজি, নাকি আপনি পেশেন্টকে 6 মাস 1 বছরের প্ল্যান দিলে। একেবারেই, অর্থাৎ বোঝাই যাচ্ছে দেয়ার ইজ নো এনি শর্টকাট। ডক্টর চক্রবর্তী, আপনার কাছে আসবো। এই যে বারংবার এই ডায়েটের কথাটা আসছে এই সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে, আপনার কি মনে হয় যে ডায়েট ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? প্রধান গুরুত্বপূর্ণ অঙ্গ বললেও কম বলা হয়, কেননা ডায়াবেটিস হওয়ার মূল কারণ হচ্ছে সো কল্ড ডায়েটারি এক্সেস বা ক্যালোরিক এক্সেস। এই ক্যালোরিক এক্সেসটা যখন হচ্ছে শরীরে থাকে বহু দিন ধরে, তখন পেশেন্ট ডায়াবেটিসে আক্রান্ত হয়। এবং দ্বিতীয় কথা মনে রাখতে হবে, যতবার আমরা খাবার খাচ্ছি তার একটা ইম্প্যাক্ট পড়ছে ব্লাড সুগার কন্ট্রোলের উপর। সুতরাং আনটিল অ্যান্ড আনলেস আমরা এই ডায়েটে যেখানে আমাদের ফ্যালাসিটা থাকছে সেটা আমরা কারেক্ট করতে পারছি, কোনো দিন ডায়াবেটিস কন্ট্রোলে আনা সম্ভব নয়। এটা নট উইদাউট রিজন দ্য ডায়াবেটিসকে বলা হয় জীবনশৈলীর অসুখ বা লাইফস্টাইল ডিজিজেস। সো ডায়েট এবং লাইফস্টাইল পরিবর্তন যদি আমরা না কন্ট্রোলে আনতে পারি, পৃথিবীর বেস্ট অফ দ্য বেস্ট ওষুধ দিলেও প্রবাবলি আমরা ডায়াবেটিসকে বশে আনতে পারবো না। একদমই। ডক্টর চ্যাটার্জি, আপনার কাছে আসবো। এই যে ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়েটটা এতটা গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করলেন ডক্টর চক্রবর্তী, সেক্ষেত্রে হেলদি ডায়েট কি হতে পারে বলে আপনি মনে করেন? একটা কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে আপনার যে ডায়েটটা, আপনার যে প্লেটটা না যেটা আপনি খান, সেই প্লেটটা ক্যান বি ইদার আ প্রেসক্রিপশন অর আ কমপ্লিকেশন। আপনার প্লেটে আপনি কি দিচ্ছেন সেটাই কিন্তু প্রাইমারিলি ম্যাটার করে আপনি কিভাবে এটাকে আপনার ডায়াবেটিসে ম্যানেজ করতে পারবেন। সেই জন্য আপনার প্লেট যদি সবসময় সাদা হয়, হোয়াইট রাইস, হোয়াইট ব্রেড, হোয়াইট সুগার, তাহলে এই সাদা কম্পোনেন্ট যত বাড়বে তত আপনার বডি থেকে কিন্তু ব্লাড সুগারের যে মাত্রাটা সেটা বৃদ্ধি থাকবে, এবং HbA1c যেটাকে আমরা অপটিমাম গ্লুকোজ কন্ট্রোল বলি সেটা নিয়ন্ত্রণে থাকবে না। সেই জন্য আমরা খুব ইজি একটা প্রসেস পেশেন্টে বলে থাকি, সেটা হচ্ছে আপনার প্লেটের হাফ প্লেট কিন্তু আপনাকে ভেজিটেবলস দিতে হবে, কালারফুল ভেজিটেবলস, এবং সেটা ফাইবার রিচ। সেই জন্য একটা কথা আপনি দেখবেন অনেক পুষ্টিবিদরা বলে থাকেন যে রেইনবো ডায়েট, তার মানে রেইনবোর 7টা কালার, সব রামধনু 7টা কালার আপনারা ওই ডায়েটের আপনারা এই হাফ প্লেটের মধ্যে থাকুক। বাকি যে হাফটা পড়ে রইলো, মানে 25% আপনি ভাগ করবেন, 1/4 একটা কোয়ার্টার আপনি ভাগ করবেন আপনার প্রোটিনের জন্য। সেটা কিন্তু লিন প্রোটিন হতে হবে, চিকেন, এগ হোয়াইট, এই ক্লিন প্রোটিন সোর্সেসগুলো আপনি রাখবেন। আর 25% আপনার প্লেটের কিন্তু হবে হচ্ছে স্মার্ট কার্বোহাইড্রেটস, নট রিফাইন্ড কার্বোহাইড্রেটস। রিফাইন্ড কার্বোহাইড্রেট একদমই চলবে না, আল্ট্রা প্রসেসড ফুড কিন্তু একদমই চলবে না। আপনাকে রাখতে হবে স্মার্ট কার্বোহাইড্রেটস, ক্লিন প্রোটিন অ্যান্ড মেজরলি ভেজিটেবলস। এইটা আপনার একটা আইডিয়াল প্লেট, আর এইটাই আপনাকে পরবর্তীকালে ডায়াবেটিক কমপ্লিকেশনসগুলো ম্যানেজ করতে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, এই স্মার্ট যে আপনি বলছেন স্মার্ট কার্বোহাইড্রেট, এটা ঠিক কি? স্মার্ট কার্বোহাইড্রেট মানে বেসিক্যালি আমরা যখন পেশেন্টকে বলি না, পেশেন্ট বলে স্যার
জায়গায় আমরা কীরকম খাবার দাবার খাবো, কোন রকম কার্বোহাইড্রেট আমরা খেতে পারি। তো আমরা যেটা বলি যে আপনি রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেগুলো বেশি ভাজাভুজি, যেগুলো আপনি স্ট্রিট ফুড, জাঙ্কিজ, যেগুলো আল্ট্রা প্রসেস সোর্স থেকে আসে, সেইটা আপনি অ্যাভয়েড করে যান। হোম কুড যে কার্বোহাইড্রেটসগুলো আমাদের আছে, যেগুলো দৈনন্দিন জীবনে আমরা খেয়ে থাকি, স্টেপল ডায়েট, স্টেপল কার্বোহাইড্রেটস যেগুলো, সেগুলো ইনকর্পোরেট করুন। কখনোই আপনি প্রসেস ফুডের দিকে যাবেন না। বেশ, অবশ্যই আমাদের এই আলোচনায় তো বোঝাই যাচ্ছে যে প্রোটিনটাও কিন্তু গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের ক্ষেত্রে। আমি আসবো ডক্টর চক্রবর্তী আপনার কাছে, আপনার কি মনে হয় এই প্রোটিন ডায়াবেটিসের ক্ষেত্রে কেন এত ইম্পর্টেন্ট? আমরা যদি আমাদের অ্যানসেস্টার ফোরফাদার্সের ডায়েটটা যদি আমরা একটু খেয়াল করি, দেখতে হবে যে তাদের কিন্তু মেন খাদ্যের উপাদান ছিল প্রোটিন। এবং গত 2 মিলেনিয়ামে আমরা যেরকম ওখান থেকে সরে এসেছি, মূলত আল্ট্রা প্রসেসড ফুড ইনটেকের দিকে আমরা ঝুঁকেছি, তখনই কিন্তু ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের মতো মারণ রোগ আমাদেরকে থাবা বসিয়েছে। এবং প্রোটিন আমাদের সহজ কথায় বলা হয় বিল্ডিং ব্লক অফ আ সেল, অর্থাৎ কোষের মূল উপাদান হলো প্রোটিন। এবং প্রোটিন দিয়েই আপনার মাসল তৈরি হবে। প্রোটিন মাসল ওয়ার অ্যান্ড টিয়ার দৈনন্দিন জীবনে যেটা ঘটছে সেটা রিকভার করতে সাহায্য করবে। এবং গুড কোয়ালিটি মাসল বা স্ট্রং মাসল, তাদের কি কাজ? আমাদের এই যে গ্লুকোজ বা এক্সট্রা গ্লুকোজ যেটা শরীরে থাকছে সেটা পুড়িয়ে ফেলতে বা গ্লুকোজ ডিসপোজালে সাহায্য করছে। স্ট্রং মাসল না থাকলে কি প্রবলেম? এই গ্লুকোজ যেটা নর্মালি যে ডিসপোজড হয়ে যেত সেগুলো শরীরে অ্যাকুমুলেট করতে শুরু করে এবং রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করে। দ্বিতীয়ত, প্রোটিন উপাদান যদি আমাদের ডায়েটে বেশি থাকে, দেখা যায় আমরা বেশিক্ষণ আমরা ফুল থাকি। এই যে আনহেলদি একটা আমাদের খিদে খিদে ভাব, একটু স্ন্যাকিং, একটু খেয়ে নি, কিছু মুখে একটু চলছে, এগুলো কিন্তু তথাকথিত ব্লাড সুগার স্পাইকসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। র্যাপিডলি তারা ব্লাডে প্রবেশ করে এই শর্করাগুলো, এবং এই স্ন্যাকিং বিহেভিয়ারের জন্য আমরা বডি ওয়েট গেইন করি। এবং বডি ওয়েট গেইন বা ওবিসিটি আমরা অলরেডি আলোচনা করেছি, এটি ডায়াবেটিস হওয়ার জন্য একটি মূল কারণ। এবং আনটিল অ্যান্ড আনলেস আমরা এই স্ন্যাকিং বিহেভিয়ারটা কন্ট্রোল করি, প্রোটিন ইনটেক বাড়িয়ে, তার ছাড়া আমাদের ব্লাড সুগার কখনো কন্ট্রোলে আনা সম্ভব না। আচ্ছা ডক্টর চক্রবর্তী, আরো একটা বিষয় জানবো। আপনি বলছেন যে র্যাপিডলি যে আমাদের একটা স্ন্যাকিং বিহেভিয়ার থাকে, অনেক সময় কিন্তু আমরা দেখে থাকি যে বলেন অনেকে যে এই ডায়েটের ক্ষেত্রে যদি বেশিরভাগ সময় খাওয়া যায়, একটা সময় অন্তর ছেড়ে ছেড়ে, তাহলে সেটা খুব ভালো হয়, সেটা তাহলে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আপনি যেটা বলছেন স্ন্যাকিং হ্যাবিট, ওটার সঙ্গে কি এটা সম্পর্কিত? দেখুন, দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। আচ্ছা। স্মল ফ্রিকোয়েন্ট মিল মানে কিন্তু আমরা বোঝাচ্ছি না যে স্ন্যাকিং বিহেভিয়ার প্রমোট করা। আচ্ছা। স্মল ফ্রিকোয়েন্ট মিল মানে একসঙ্গে বসে আপনি অনেকটা খাবার না খেয়ে আপনি ভেঙে সেটা ভেঙে নয়। সেই হেলদি ফুড আইটেমস, চয়েস অফ ফুডস আর ইম্পর্টেন্ট, কোয়ান্টিটি আর প্রপোর্শন অফ ফুডস যেটা প্লেটে থাকছে সেটা ইম্পর্টেন্ট, এবং কি আপনি খাচ্ছেন এই স্মল ফ্রিকোয়েন্ট মিলে সেইটা ইম্পর্টেন্ট। সুতরাং এই দুটোকে গোলালে সম্ভব নয়। বেশ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই দুটো যে বিষয়ে যে প্রশ্ন করলাম, অবশ্যই আমার মনে হয় আমাদের দর্শকদেরও এই প্রশ্ন থাকতে পারে। আমার মতো অনেক মানুষ রয়েছেন যাদের এই একটা দ্বন্দ্ব কোথাও গিয়ে হয়তো কাজ করে যে কোথায় গিয়ে সমস্যা হচ্ছে। আমরা র্যাপিডলি যে আমরা খাবো, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবো, কিন্তু সেখানে কোনটা গুরুত্বপূর্ণ যে আপনি কি খাচ্ছেন। অবশ্যই প্রোটিনই কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে, তা কিন্তু বলাই যাচ্ছে। ডক্টর চ্যাটার্জি, আপনার কাছে আসবো। এই যে প্রোটিনের কথা বলা হচ্ছে, আমরা অনেক সময় দেখে থাকি যে প্রোটিনের ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে একটা গ্যাপ সৃষ্টি হয়, সেখানে কি সমস্যা হতে পারে একটু বোঝাবেন এক্সাম্পল দিয়ে? আমি একটা জিনিস খুব বলে থাকি যে আপনার প্লেটটা দেখতে ফুল হলেও কিন্তু ওটা নিউট্রিশনালি ইনকমপ্লিট, ওটা নিউট্রিশনালি পুরো হচ্ছে না। আপনি মনে করছেন যে আমি এত খাবার খাচ্ছি, এই সবগুলি প্রোটিন, কিন্তু সবগুলো প্রোটিন নয়। আপনি দেখবেন ম্যাক্সিমামই ওগুলো কিন্তু কার্বোহাইড্রেটের সোর্স, প্রোটিনের সোর্স কিন্তু নয়। একটা সাধারণ এক্সাম্পল দিয়ে বুঝি, যে একটা লোক যে দৈনন্দিন কাজ করেন, যে অ্যাথলিটস বা স্পোর্টস অ্যাক্টিভিটি করেন না, তার রিকোয়ারমেন্টটা আমরা ধরে থাকি 1 গ্রাম পার কেজি বডি ওয়েট অনুযায়ী আমরা তার প্রোটিনটা সারাদিনে ক্যালকুলেট করে থাকি। তো একটা 70 কেজি মানুষের তার প্রোটিন রিকোয়ারমেন্ট হচ্ছে 70 গ্রাম। এবার এই 70 গ্রামটাকে যদি আমাকে ভরাতে হয় একটা বা দুটো পার্টিকুলার ফুড দিয়ে, জিনিসটা কীরকম দাঁড়াবে দেখুন। তাহলে আপনাকে সারাদিনে 11 থেকে 12 গ্লাস দুধ খেতে হবে, কিংবা আপনাকে 8 থেকে 9টা এগ হোয়াইট খেতে হবে, বা আপনি যেটা যখন আমাদের খুব ফেভারিট খাবার যেটা বিরিয়ানির ব্রেস্ট পিস, যেটা আপনি চান, এই বিরিয়ানির ব্রেস্ট পিস আপনাকে 2.5টা খেতে হতে পারে, কিংবা আপনাকে 3 থেকে, বা ভেজিটেরিয়ানস জন্য বলি যে কিছু না হলেও 4 থেকে 5 বাটি আপনাকে মোটা পুরো ডাল খেতে হবে, যেটা মোস্ট অফ টাইম আনকনভেনশনাল হয়ে ওঠে, পেরে ওঠে না। সেই জন্য সবসময় একটা প্রোটিনের যে গ্যাপটা সবসময় রয়ে যাচ্ছে, কারণ আপনি আপনার ঘরের খাবার দিয়ে, হোম কুকড ফুড দিয়ে আপনার
পুরো পরিমাণটা মেটাতে পারবেন না। কিন্তু তাহলে কি করা উচিত? তাহলে এই সমস্যার সমাধান কি করে মানুষ করবেন? এখানেই তো আমাদের এই মেডিকেল নিউট্রিশন থেরাপিটা আসে। এখানেই আমরা আচ্ছা। বলে থাকি যে প্রোটিন সাপ্লিমেন্টস যেগুলো মেডিকেলি অ্যাপ্রুভড, মেডিকেল নিউট্রিশন থেরাপি, এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো মার্কেটে প্রোটিন পাউডারই কিন্তু আপনার বডিতে এই ব্লাড সুগার স্পাইক নিয়ন্ত্রণ করবে না, উল্টে হিতে বিপরীত হয়ে যেতে পারে। সেজন্য মেডিকেল নিউট্রিশন থেরাপি যেগুলো অ্যাপ্রুভড সোর্সেস অফ প্রোটিন, আপনি সেগুলোই কনজিউম করুন, সেগুলো অ্যাড করুন ইন ইয়োর ডায়েট। আচ্ছা, ডক্টর চক্রবর্তী, আপনার কাছে আসবো এর পরের প্রশ্ন নিয়ে। ফাইবার আমরা শুনে থাকি যে ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফাইবার কতটা ক্রিটিক্যাল বলে আপনার মনে হয়? আমরা যদি আমাদের মেন খাদ্যদ্রব্যগুলোকে ভাগ করি, দেখা যাবে কিছুগুলোকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট, কিছুগুলোকে মাইক্রোনিউট্রিয়েন্ট। প্রোটিন যেমন ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ফাইবার একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। এবং বলা হয় ফাইবার হলো আমাদের ফুড আইটেমসের মধ্যে সবচেয়ে অবহেলিত আইটেম, যার গুণগান করা হয় না, বাট ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট। ডায়াবেটিসের যদি আমরা একটা জিগস অফ পাজল মনে করি ডায়েটটাকে, তাহলে এটা একটি মিসিং পিস অফ দ্যাট জিগস অফ পাজল, যেটা আমরা ইউজুয়াল ডায়েটে কখনো আমরা গুরুত্ব দিই না, কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত। কেন? প্রোটিনের মতোই ফাইবারও আমাদের ব্লাড সুগার স্পাইকসটা আটকাতে সাহায্য করে। সুতরাং যখন আমাদের শুধু প্রোটিন দিয়ে কাজ হবে না, আমরা সবসময় এই ফাইবারের উপর আমরা ডিপেন্ড করতে পারি যে ব্লাড সুগার স্পাইক এবং আনকন্ট্রোল ব্লাড সুগার থেকে প্রোটেক্ট হতে। দ্বিতীয়ত, ফাইবারের একটা বহুমুখী প্রতিভা বলা চলে, যে আমাদের গাটের মধ্যে বা আমাদের অন্ত্রের মধ্যে যে বাজে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো রিপ্লেস করে ভালো ব্যাকটেরিয়া দিয়ে, আমাদের হার্ট হেলথ ইমপ্রুভ করে, যেটা আমাদের ডায়াবেটিস পেশেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই বহুমুখী প্রতিভার হেল্প না নিয়ে আমরা যদি ফাইবারকে দূরে সরিয়ে রাখি, প্রবাবলি আমরা সব কিছু জেনেও আমাদের পেশেন্টসের প্রতি জাস্টিস করছি না। বেশ, ডক্টর চ্যাটার্জি, ফাইবারের ক্ষেত্রেও তো নিশ্চয়ই কোথাও গিয়ে একটা গ্যাপ তৈরি হয়, তাহলে সেটা কিভাবে পরিপূরণ করা যাবে? একটু এক্সাম্পল দিলে ভালো হয়। এই ফাইবারের রিকোয়ারমেন্টটা কিন্তু খুব জরুরি। যেরকম করে স্যার বলেন, এই ফাইবারটা আমাদের ডায়েটের একটা ভেরি এসেনশিয়াল কম্পোনেন্ট, এবং ফাইবারই কিন্তু আপনার বডিতে এই যে ঘন ঘন স্ন্যাকিং, যেটা কথাটা একটু আলোচনা হচ্ছিল, ঘন ঘন স্ন্যাকিং বা ফ্রিকুয়েন্ট মিল, এটা কিন্তু ফাইবারের মাত্রা যদি আপনার শরীরে পুরো থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার শরীরে আসবে না। আমি এটা বলে থাকি যে ফাইবার বা এই যে মেডিকেল নিউট্রিশন থেরাপি, যেটা এর মধ্যে যে ফাইবার কম্পোনেন্ট আসে, এটা কিন্তু আপনার মিলের একটা বড় পার্ট, এবং এইটাকে আপনাকে আপনার মিলের মধ্যে ইনকর্পোরেট করে ফেলতে হবে। এটা কিন্তু মেন মিলের সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে না, এটা জাস্ট মেন মিলকে আপনার বুস্ট করতে হেল্প করবে। যেরকম ধরুন আপনার আমরা যারা হাই স্ট্রেস এনভায়রনমেন্টে কাজ করি, বা যাদের মধ্যে প্রপারলি সারাদিনে 4 বার প্রপার মিল হয়ে ওঠে না, বা যারা এমন কোনো মেটাবলিক কন্ডিশনে আক্রান্ত যেখানে আপনাকে হাই প্রোটিন হাই ফাইবার HPHF ডায়েট দিতে হবে, হাই প্রোটিন হাই ফাইবার ডায়েট দিতে হবে আপনাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফাইবার সাপ্লিমেন্টস দিতে হবে, না হলে আপনি সেই ঘাটতিটা পূরণ করতে পারবেন না। সেই জন্য সবসময় আমরা এই কথাটা বলি যে মেডিকেল নিউট্রিশন থেরাপি দ্বারা যে ফাইবার বা ফাইবার ডেরিভেটিভসগুলো আছে, বা মেডিকেল থেরাপি দ্বারা যে প্রোটিন বা প্রোটিন ডেরিভেটিভসগুলো আছে, সেইগুলো আপনার ফাউন্ডেশন, যে ডায়েটের যে ফাউন্ডেশনটা আছে, সেই ভিতটাকে আরও মজবুত করে, এবং ডায়াবেটিক কমপ্লিকেশন, স্পেশালি একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পোস্ট প্র্যান্ডিয়াল স্পাইকস, যেটা পোস্ট প্র্যান্ডিয়াল হাঙ্গার স্পাইকস। এই যে সন্ধ্যে 6টা বাজলেই একটু চায়ের সাথে একটু নিমকি নিয়ে বসা, একটু চায়ের সাথে একটু সিঙ্গারা নিয়ে বসে, টক, হ্যাঁ চায়ের সাথে টা, যেটা হ্যাঁ সেই টাটা, আপনার এই টায়ের ক্রেভিংটাই আপনার আসবে না যদি আপনার বডিতে প্রোটিন আর ফাইবারের মাত্রা পুরো থাকে, এবং সেটা তো আপনি পুরোটা ডায়েটে করতে পারবেন না। সেইখানেই এই মেডিকেল নিউট্রিশন থেরাপি বা সাপ্লিমেন্টস গুলো কাজ করে। আচ্ছা ডক্টর চক্রবর্তী, ফাইবার গ্যাপ পূরণের ক্ষেত্রে আপনার ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য কি পরামর্শ থাকবে? শুধু আমাদের যে ডায়েটারি পরিবর্তন, যেটা সেটা সবসময় মাথায় রাখতে হবে, কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে যে সবসময় ডায়েটারি মডিফিকেশনের মাধ্যমেই ফাইবারের ঘাটতিটা আসে না, বিকজ মেজরিটি অফ দ্য ফুড আইটেমস যেটা আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি, তাতে ফাইবারের পরিমাণটা অনেকটা কম। সুতরাং তার অল্টারনেটিভ কি হতে পারে? সুতরাং দেখা যাবে একটা অদ্ভুত কানেকশন, যে খাবার বা যে খাদ্যদ্রব্যে প্রোটিন এবং ফাইবারের ঘাটতি আছে, এই খাবারগুলোই আমরা সচরাচর এড়িয়ে চলি। সুতরাং আমাদের যে ডায়েটারি পরিবর্তন, মানে হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস থেকে আরম্ভ করে নাটস সিডস, এগুলো বেশি করে খাওয়া, এবং লিন মিট এগুলো পাতে বেশি করে নেওয়া, তার সাথে যদি দরকার হয় এবং আমার ডাক্তার যদি মনে করে, আমার নিউট্রিশনিস্ট যদি মনে করে, তাহলে অবশ্যই একটি ক্লিনিক্যালি প্রুভেন মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা কোনো
ট্রায়াল দ্বারা প্রমাণিত কোনো প্রোটিন শেকস অবশ্যই খাওয়া উচিত। বেশ, ডক্টর চ্যাটার্জি, নিউট্রিশন সাপ্লিমেন্টস, এই নিউট্রিশন সাপ্লিমেন্টসের রোল কতটা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে? নিউট্রিশন সাপ্লিমেন্টসের রোল ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই ক্রিটিক্যাল এবং খুবই পিভটাল। মানে একটা কমন সূত্রতে যদি আমরা বাঁধি তাহলে একটা সুনামির যেরকম আই হয়, সেই আইয়ের মতো কিন্তু এই মেডিকেল নিউট্রিশন থেরাপিটা ইম্পর্টেন্ট হয়ে ওঠে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য। স্পেশালি একটু আগে যে আমি বললাম, স্পেশালি যখন আমাদের কেউ হাই স্ট্রেস এনভায়রনমেন্টে কাজ করছে, যেখানে বেশিরভাগই টেবিলস ওয়ার্ক করতে হচ্ছে, উঠে গিয়ে লাঞ্চ করতে পারছে না। আমরা জানি আইটি সেক্টরে ইউজুয়ালি 10-12 ঘন্টা শিফট চলে, সেই রকম জায়গায় বা ডাক্তারদের ক্ষেত্রে যারা নিউরোসার্জন হন 10-12 ঘন্টা যারা সার্জারি করেন, সব প্রফেশনে এরকম আছেন। আপনাদের ক্ষেত্রে দেখবেন, আপনাদের রিপোর্টিং ক্ষেত্রেও একটা আছে, একটা স্ট্রেচ রেকর্ডিংস হয়। বা যারা আমি বললাম যে মেটাবলিক্যালি আনহেলদি, যারা যেখানে এমন অনেক মেটাবলিক কমপ্লিকেশনস হয় যেখানে আমাদের ডায়েটটা চেক করে দিতে হয়, অনেক কিছু রেস্ট্রিকশন রাখতে হয়। যখন ধরুন আপনার যদি কোনো কিডনি রোগ হয়, সেক্ষেত্রে আপনার অনেক রকম অ্যানিমাল প্রোটিন কিন্তু আপনার শরীরে যাবে না, তাহলে আপনি কিভাবে সেগুলোকে ভরপাই করবেন? তো সেই ক্ষেত্রেই এই মেডিকেল নিউট্রিশন সাপ্লিমেন্টস খুব বেশি দরকার এবং সেটা কিন্তু আপনার ফাউন্ডেশন ডায়েটটাকে মজবুত করার জন্য। আপনি কিন্তু সেটাকে মেইন ডায়েট বানালে হবে না, সেটা জাস্ট আপনার রিইনফোর্সমেন্ট, রেস্কিউ হিসেবে কাজ করবে না, জাস্ট রিইনফোর্সমেন্টস। বেশ, ডক্টর চক্রবর্তী, কোন ধরনের নিউট্রিশন সাপ্লিমেন্টস নেওয়া উচিত বলে আপনি মনে করেন এবং কখন? অবশ্যই নিউট্রিশন সাপ্লিমেন্ট চুজ করার সময় কয়েকটি জিনিস অবশ্যই দেখে নেওয়া উচিত। যে প্রোডাক্ট লেভেলে একজন পেশেন্ট বা তার বাড়ির লোক কি খেয়াল করবেন, যে অ্যাডিকুয়েট পরিমাণে হাই কোয়ালিটি প্রোটিন আছে কিনা। আর কি দেখবেন, সেইখানে মাল্টি সোর্স প্রোটিন ব্লেন্ড, মানে প্রাণীর উপাদান এবং ভেষজ সোর্স থেকে প্রোটিনের একটা ব্যালেন্স আছে কিনা। এবং অবশ্যই খেয়াল করতে হবে সেই প্রোটিন সাপ্লিমেন্টে ফাইবারের পরিমাণ কতটা, যার রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স সেই ফাইবার ইনটেকটা সেই প্রোটিন সাপ্লিমেন্টের মধ্যে আছে কিনা। আর কি দেখতে হবে, সেই প্রোটিন সাপ্লিমেন্ট খেলে ব্লাড সুগারে তার ইম্প্যাক্ট কীরকম, তার কি কোনো ডেটা আছে, সেটা দেখে নিতে পারলে ভালো। এবং ফাইনালি একটা প্রোটিন সাপ্লিমেন্ট যেটা মেডিকেলি প্রুভেন, যেটা ট্রায়াল দ্বারা প্রমাণিত, এই ফ্যাক্টরগুলো অনেক সময়তেই দেখে নেওয়াটা খুব জরুরি। মনে রাখতে হবে যে এই ডায়েটারি সাপ্লিমেন্ট বা টু বি মোর স্পেসিফিক প্রোটিন প্লাস ফাইবার সাপ্লিমেন্ট, এই জিনিসটা আমাদের ডায়াবেটিসের বিরুদ্ধে অল আউট ওয়ারে একটি সিগনিফিক্যান্ট অ্যালাই হিসেবে গণ্য করা যেতে পারে। একেবারেই, অবশ্যই ডক্টর চক্রবর্তী এবং ডক্টর চ্যাটার্জি, আপনাদের এই মূল্যবান পরামর্শ আমরা পেলাম। অবশ্যই আমাদের দর্শকদের জন্য যে এই পরামর্শগুলি অনেকটাই গুরুত্বপূর্ণ হবে তা কিন্তু বলাই যায়। অবশ্যই তার পাশাপাশি আপনাদের জন্য আরও একটি পরামর্শ জানাবো, যে যদি কোনো সমস্যায় আপনারা পড়েন তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকদের থেকে আপনাদের পরামর্শ নেওয়া অত্যন্ত আবশ্যক। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।